কেন রে? আগে ঝাড়ফুঁকের একটা ব্যাপার আছে। বগলাপতি সবেগে মাথা নেড়ে বলে উঠলেন, ওরে না না, বুজরুকি আমি ছেড়ে দিয়েছি, ও পথে আর নয়। যা জমি জমা আছে তাইতেই চাষবাস করে চালিয়ে নেবো। ও সব ঝাড়ফুঁক টাড়ফুঁক সেফ চিটিংবাজি, ওসব ছেড়ে দিয়েছি রে। লোকটা ভারী অবাক হয়ে বলল, আগে আপনি ওসব ছেড়ে দিলে আমাদের চলবে কিসে? বুজরুকি ছাড়া কি আমাদের চলে? বগলাপতি মাথা নাড়া থামাননি, সেটাই চালিয়ে যেতে যেতে বললেন, না রে না, ওসব আমাকে বলিসনি। আমার খুব শিক্ষে হয়ে গেছে, ওসবের মধ্যে আমি আর নেই। কিন্তু বগলা ঠাকুর, বুজরুকিতে যে মাঝে মাঝে কাজ হয়। আপনার ঝাড়ফুঁক জল পড়া বেশিরভাগের রুগী ভালো হয় না বটে, কিন্তু মাঝে মধ্যে একটা আধটা তো দিব্যি গা ঝাড়া দিয়ে উঠেও পড়ে। হ্যাঁ রে, তোরা তৃতীয় নয়ন বুঝিস? আগে 3 নম্বর চোখ তো? হ্যাঁ, আমার তৃতীয় নয়ন খুলে গেছে রে। সারা জীবন যত অপকর্ম করেছি সব দেখতে পাচ্ছি। তোরা যা বাপু, আমাকে এখন একা একা বসে ভাবতে দে। আমি রোগটোক সারাতে পারি না, আমার কোনো পোষাভূত নেই। আমি মারণ উচ্চাটন বশীকরণ জানি না। এতদিন ভাঁওতাবাজি করে লোক ঠেকিয়ে খেয়েছি, এখন প্রায়শ্চিত্তি করব। সে আর নতুন কথা কি? আপনি যে ভাঁওতাবাজ, ভণ্ড, চিটিংবাজ, এ তো সবাই জানে। হাটে বাজারে বলা বলিও হয়। তা বলে কি বিপদে পড়লে লোকে আপনার কাছে এসে ধর্ণা দেয় না? আপনি জালি 2 নম্বর হলেও বিপদ আপদে লোক তো আপনার উপরেই ভরসা করে নাকি? সেইটা কি কিছু কম কথা? হাপুস নয়নে মুখে হতাশার ছাই মেখে কিছুক্ষণ চুপ করে বসে রইলেন বগলাপতি। তারপর দীর্ঘশ্বাস ফেলে ধরা গলায় বললেন, লোকে ওসব বলে বুঝি? বেশ করে, এবার থেকে আমিও সবাইকে বলে বেড়াবো যে বগলাপতি একটা ভণ্ড, চিটিংবাজ, জোচ্চোর, ভাঁওতাবাজ। আর কি বাকি রইল রে? আগে ওতেই হবে। কিন্তু এবার যে গা না তুললেই নয় বগলা ঠাকুর। গিন্নিমা যে আপনার আশায় বসে আছেন। কার বাড়ি যাওয়ার কথা বললি যেন? আগে আমাদের নমস্য করালি ডাক্তার। বগলাপতি আঁতকে উঠে বললেন, সর্বনাশ! তার চেয়ে কেউটে সাপের গর্তে হাত ঢোকাতে বল, খ্যাপা ষাঁড়ের সামনে লাল জামা পরে বুক চিতিয়ে দাঁড়াতে বল, বাঘের দুধ দুইয়ে আনতে বল, রাজি আছি। তবু করালি ডাক্তারের চৌকাট ডিঙোতে পারবো না রে বাপু। শঙ্কাহরণ গলা নামিয়ে বলল, একটু ভেবে দেখুন কর্তা, বুজরুকি তো আর বারবার ফেল হতে পারে না। 10 বারের মধ্যে হয়তো একবার লেগেই গেল। যদি লেগেই যায় তাহলে করালি কর্তাও আপনাকে দুবেলা সেলাম ঠুকবেন। বিপদভঞ্জন পাশ থেকে বলল, করালি কর্তার আপনার ওপর ভরসা নেই বটে, কিন্তু মা ঠাকুরনের আছে। তিনি বলেছেন বগলা ঠাকুরপো ছাড়া ওই ছোকরার ব্যামো কেউ সারাতে পারবে না। ওষুধের কম্ব নয় মশাই, ভালো তেজিয়ান মন্তর ঝাড়লে কাজ হতে পারে। আর কাজ যদি হয় তাহলে চাই কি? মা ঠাকুরন হয়তো আপনার কালী মন্দির বাবদ 1000-5 টাকাই ফেলে দেবেন। প্রাণ বড় না 5000 টাকা বড় রে? শঙ্কাহরণ ঘাড় চুলকে বলল, এই তো ধন্দে ফেলে দিলেন। যদি সত্যি কথা বলতেই হয় তো বলি, প্রাণের দাম আর কি? হালকা পলকা ফঙ্গমেনের জিনিস, হাওয়ায় ভেসে বেড়ায়। তার চেয়ে 5000-এর পাল্লা ঢের ভারী। বগলাপতি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোরা একটা ছোকরার কথা বললি যেন? শঙ্কাহরণ বলল, আগে ঠিকই শুনেছেন। করালি রুগী নাকি? তা একরকম বলতে পারেন। করালির রুগী আমি সারাতে যাব এ কথা ভাবলি কি করে? ভয় নেই মশাই, ডাক্তারবাবু এখন চেম্বারে, ঘন্টা 2 নিশ্চিন্ত। পা চালিয়ে গেলে তিনি ফেরার আগেই কাজ সেরে ট্যাঁকে টাকা গুঁজে ফিরে আসতে পারবেন। বগলাপতি দোনমনো করে উঠলেন, বললেন, কাজটা ঠিক হচ্ছে না রে। কাল রাতে মুকুন্দ রায় আমাকে চিটিংবাজ বলেছে। ভয় আর মনস্তাপে আমার দাঁত কবাটি লেগেছিল। ভূতের কথা বিস্তর শুনেছি বটে, মুখোমুখি এই প্রথম দেখা। ধাক্কাটে সামলাতে পারিনি। বলেন কি কর্তা, আপনার যে 2টো পোষা ভূতের কথা শুনি? দূর দূর, ওসব মিথ্যে কথা। আমার কোনো ভূত নেই। জীবনে কোনো ভূতের সঙ্গে কোনোদিন দেখাও হয়নি। কালই প্রথম দেখলাম। ওহ, কি ভয়ঙ্কর! শঙ্কাহরণ আর বিপদভঞ্জন হেসে গড়িয়ে পড়ে আর কি। শঙ্কাহরণ হাসি সামলে বলল, ভয়ঙ্করের কি আছে বগলা বাবা? ষষ্ঠীতলার মুকুন্দ রায়কে আমরা তো রাতবিরেতে প্রায় দেখি। নিশাপতি, যোগেন পালোয়ান, হালে বাচস্পতি ঠাকুর, কাকে না দেখি বলুন? ওসব তো আমাদের গা সওয়া। মুকুন্দ কর্তাকে দেখে প্রথম দিন রাম নাম করে ফেলেছিলুম বলে পিলে চমকানো ধমক ছেড়েছিলেন।
রাম টাম সব নাকি বুজরুকি, ভগবান টগবান নাকি কেউ নেই, নাস্তিক মানুষ বলতেই পারেন। তা বলে কি রাম নাম করবো না মশাই? সত্যি হোক মিথ্যে হোক, রাম নাম করলে একটু যেন বুয়াল ভরসা বুকে হয় নাকি বলেন? গোপাল গুছাইতের নামে বাঘে গরুতে এক ঘাটে জল খায় বটে, কিন্তু দুঃখের কথা হলো অঘরগঞ্জে গরু থাকলেও বাঘের খুবই অনটন। ফলে ব্যাপারটা পরখ করে দেখা হয়নি কারোর। তবে এ কথা ঠিক যে দু একজন ব্যাদরা লোক ছাড়া এ গাঁয়ে গোপালের কথার ওপর কথা বলার হিম্মত কারণ নেই। নিজেকে সে অঘরগঞ্জের রবিনহুড বলেই মনে করে। তার চোখের দিকে চোখ রেখে কেউ কথা কয় না। সে রাস্তায় বেরোলে লোকজন শটাশট এদিক ওদিক সটকে পড়ে। এহেন গোপাল একটু মুশকিলে পড়েছে। ব্যাপারটা হলো, পাশের হেতমপুর গাঁয়ে অপরেশ অপেরার বৈশাখী ঝড় যাত্রা হচ্ছে। ফাটাফাটি নাটক, 3টে শর্ট ফাইট, গোটা চারেক ঝাড়পিট, বন্দুকের লড়াই এবং হেভি ডায়লগে সুপারহিট পালা। দলবল নিয়ে যাত্রা দেখে কাল গভীর রাতেই গাঁয়ে ফিরছিল গোপাল। যাত্রা দেখে তার রক্ত বেশ টকবক করে ফুটছে। এইসব পালা দেখলে গা গরম হয়, মাথা পরিষ্কার থাকে, গায়ে বেশ জোরও চলে আসে, অ্যাকশনে নেমে পড়তে ইচ্ছে হয়। গোপালেরও হচ্ছিল। ভগবান যেন তার মনের কথাটা বুঝতে পেরে একটা অ্যাকশনের সুযোগ একেবারে প্লেটে করে সামনে সাজিয়ে দিলেন। ইটখোলার মাঠটা পেরিয়ে গাঁয়ে ঢুকবার মুখে ফুটফুটে জ্যোৎস্নায় তারা দেখতে পেল ষষ্ঠীতলার মোড়ে দুটো সন্ডা চেহারার লোক একটা ছোটোখাটো লোককে রাস্তায় ফেলে বেদম পেটাচ্ছে আর বলছে, তুই ইচ্ছে করে আমাদের ভুল রাস্তায় ঘুরিয়ে মারছিস, আসল জিনিসটা কোথায় বল, নইলে খুন হয়ে যাবি। গোপাল এবং তার দলবলের মধ্যে তখন বৈশাখী ঝড় কাজ করছে। ভিতরকার সেই ঝড়ই একটা বাঘা গর্জন হয়ে গোপালের কণ্ঠ থেকে বেরোলো, কে রে তোরা, কার এত সাহস যেই গায়ে এসে মোস্তানি করে যায়? বলতে বলতেই গোপাল আর তার দলবল ঝড়ের মতোই গিয়ে সন্ডা দুটোর উপর চড়াও হলো। লালমোহনবাবু সেদিন বলছিলেন বটে যে গোপালের পেটে চর্বি হয়েছে। তা গোপাল তারপর ব্যায়াম ট্যায়াম করে চর্বি সারিয়েও ফেলেছে, হাতে পায়ে বিদ্যুৎ খেলছে। তার সামনে কারোর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কথা নয়, উচিতও নয়। কিন্তু আশ্চর্যের বিষয়, তার প্রচণ্ড ঘুষিটা খুব শান্তভাবে এবং যেন খানিকটা বিনয়ের সঙ্গেই গ্রহণ করলো প্রথম সন্ডাটা। গোপালের অবশ্য ঘুষিটা মেরেই মনে হয়েছিল যে সে সন্ডাটার বদলে ভুল করে একটা গাছের গুঁড়িতেই ঘুষিটা মেরে বসেছে। কিন্তু কাছাকাছি কোনো গাছ না থাকায় ভারী অবাক হয়ে হাত ঝাড়তে ঝাড়তে ব্যাপারটা বুঝতে চেষ্টা করছিল সে। তারপর যে কি হয়েছিল তা গোপাল গুছিয়ে বলতে পারবে না। শেষ রাতে ঘুমটা ভাঙার পর সে যেমন বুঝতে পারছিল না বিছানার বদলে সে একটা মাঠে ঘুমিয়েছিল কেন। চাঁদ ঢলে পড়লেও জ্যোৎস্না এখনও একটু আছে। গোপাল চারিদিকে চেয়ে তার সামনেই একটা লোককে বসে থাকতে দেখতে পেল। লোকটা ছোটোখাটো, মনে হয় দাড়ি গোঁপ আছে, কিন্তু রাতের বেলা লোকটা মাঠে বসে হাওয়া খাচ্ছে কেন তা সে বুঝতে পারছিল না। তার মাথায় আর গায়ে প্রচণ্ড ব্যথা হচ্ছিল বটে, কিন্তু গোপালের তার চেয়েও বড় সমস্যা হলো সে যে কে সেটাও সে বুঝতে পারছিল না। তাই সে করুণ গলায় লোকটাকেই জিজ্ঞেস করলো, আচ্ছা আমি কে বলুন তো? লোকটা বিরস গলায় বলল, এ তো লাখ টাকার প্রশ্ন মশাই, আমি কে তা জানতে মানুষ কত সাধনা করেছে জানেন? আজও হয়রান হয়ে প্রশ্নের জবাব খুঁজে যাচ্ছে। তা আপনার কি মনে হয়? মনে হচ্ছে প্রাণনাথ সেন কিংবা হরিপদ ঘোষ। খারাপ নয় মশাই, মোটেই খারাপ নয়। আমার চেয়ে আপনার অবস্থা ঢের ভালো। কেন বলুন তো? আপনার তো মোটে দুটো নাম, আমার 64টা। বলেন কি? তা হবে না? যখন রাজপুত্র সাজি তখন এক নাম, যখন কাবলিওয়ালা সাজি তখন আর এক নাম, যখন পুলিশ সাজতে হয় তখন ভিন্ন নাম, যখন কুলি কামারি কিরিক্সাওয়ালা সাজতে হয় তখন ফের নতুন নাম। আমার এই করতে করতে গিয়েই তো সর্বনাশটা হলো। 64টা নামের মধ্যে আমার আসল নামটাই গেল গুলিয়ে। এখন মাথায় ডাঙুস মারলেও পিতৃদত্ত নামটা মনে পড়ে না মশাই। বটে, কিন্তু ছদ্মবেশ ধরেন কেন? না ধরে উপায় আছে? আমার বড় বিপদের কাজ মশাই। আমি হলুম গোয়েন্দা পোয়াবারো। পোয়াবারো? কথাটা যেন শুনেছি। তা শুনে থাকবেন, তবে এটা আমার ছদ্ম না। আপনি তাহলে পুলিশের লোক? কসমিন কালেও নয়। পুলিশে ঢোকার বড় স্বাদ ছিল মশাই, সাইজের জন্য হলো না। আমি প্রাইভেট গোয়েন্দা। গোপাল খুব কষ্ট করে উঠে বসলো। তারপর খানিকক্ষণ ঘাড় নেড়ে মাথা ঝাঁকিয়ে মাথার ধোঁয়াশা কাটানোর চেষ্টা করে বলল, কিন্তু আমি বা এখানে পড়ে আছি কেন, আর আপনি বা এখানে বসে আছেন কেন?
লোকটা মাথা নেড়ে বলল, মরে থাকার চেয়ে পড়ে থাকা কি ঢের ভালো নয়? ও কথা বলছেন কেন? ঠিকই বলছি, চিরু আর শশীর পাল্লায় পড়লে প্রাণ নিয়ে কম লোক ফেরে। তারা কারা? তারা খুব মারকুটে লোক মশাই, পেশাদার খুনি। তারা কি আপনাকে মেরেছে? আপনাকে কি ছেড়েছে নাকি? গোপাল ভারী অবাক হয়ে বলল, আমাকেও মেরেছে? তবে মেরে নাম ভুলিয়ে দিয়েছে। এ তো ভারী অন্যায়। অন্যায়? তা অন্যায় হলেও সব জিনিসের একটা ভালো দিকও তো আছে। আপনারা দলবল নিয়ে এসে চড়াও হওয়াতেই তো আমার প্রাণটা এই যাত্রা বেঁচে গেল। আর আপনাদের সুবিধের দিকটাও বিবেচনা করুন। অনেকজন থাকায় চিরু আর সচি কারোর উপরেই সুবিচার করতে পারলো না, মাঠটা ভাগাভাগি হয়ে গেল। আর এ তো সবাই জানে যে কোনো জিনিসে ভাগাভাগি হলে পরিমাণে কমে যায়। গোপাল সচকিত হয়ে বলল, আমার দলবল ছিল নাকি? তারা সব গেল কোথায় বলুন তো? লোকটা মাথা নেড়ে বলল, সকলের কথা জানি না। একজনকে দেখেছি সচির রদ্দা খেয়ে ভুল বকতে বকতে ওই মাঠটার ধারে বোধহয় গিয়ে বিভাগী হয়ে গেল। আর একজনকে চিরু হাঁটু দিয়ে মেরুদণ্ডে মারা এসে ভেউ ভেউ করে কাঁদতে কাঁদতে ওই ইটের পাঁজার পেছনে গিয়ে লটকে পড়েছে। একজন সচির চড় খেয়ে হঠাৎ গৌরাঙ্গের মতো দুহাত তুলে মা মা বলে ডাকতে ডাকতে মাকে খুঁজতে সে যে কোথায় চলে গেল কে জানে। আর 4 নাম্বার ছোকরা চড় চাপড় খেয়ে সে যে দৌড়ে গিয়ে ওই ঝুপসি গাছটায় উঠে পড়েছিল আর নামেনি। কিন্তু এসব কেন হচ্ছে মশাই? হচ্ছে বাবু বিশ্বাসের জন্যে। বাবু বিশ্বাসটা কি? লোকটা ডাইনে বাঁয়ে মাথা নেড়ে বলল, বললে বিশ্বাস হবে না, তবে সে একজন খসে পড়া মানুষ। খসে পড়া মানুষ আবার কি মশাই? শুনেছি সে নাকি আকাশ থেকে খসে পড়েছিল। আকাশে কি মানুষের গাছ আছে যে খসে পড়বে? লোকটা উদাস গলায় বলল, দুনিয়ায় কত কি হয়। গোপাল গুছাইত কিছুক্ষণ গুম হয়ে বসে ব্যাপারটা বুঝবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুই তেমন পরিষ্কার হলো না তার কাছে। এমনকি সে প্রাণনাথ না হরিপদ ঘোষ সেটাও সাব্যস্ত হলো না এখনো। তার মধ্যেই পোয়াবারো, হিরু, সচি, বাবু বিশ্বাসরা ঢুকে মাথাটা আরও গণ্ডগোল করে দিচ্ছে। গোপাল করুণ গলায় বলল, না ধরেই নিলাম বাবু বিশ্বাস আকাশ থেকেই পড়েছে, কিন্তু সে পড়ার ফলে হলোটা কি? পোয়াবারও দীর্ঘশ্বাস ফেলে বলল, সে পড়ার পরই যে কাল বৈশাখীর ঝড় শুরু হয়ে গেল। কাল বৈশাখীর ঝড়? কাল বৈশাখীর ঝড়? বিড়বিড় করতে করতে হঠাৎ যেন মাথায় উপর্যুপরি বজ্রাঘাত হতে লাগলো গোপালের। তাই তো, বৈশাখী ঝড়! কাল রাতে সে তো দলবল নিয়ে হেতুমপুরের বৈশাখী ঝড় যাত্রা দেখতে গিয়েছিল। সে তো মোটেই প্রাণনাথ সেন বা হরিপদ ঘোষ নয়, সে যে অঘরগঞ্জের অবিসংবাদী রুস্তম, এক এবং অদ্বিতীয় রবিনহুড গোপাল গুছাইত। গোপাল হঠাৎ লাফিয়ে উঠে গর্জন ছাড়ল, আমি গোপাল, আমি যে গোপাল গুছাইত। আবারও বিরক্ত হয়ে বলল, আবার নাম বাড়াচ্ছেন কেন? দুটো নাম নিয়েই দুটা নাই পড়েছেন, আর একটা নাম জুটলে যে হিমশিম খাবেন। গোপাল হুঙ্কার দিয়ে উঠল, কে বলল আমার 3টে নাম? আমার একটাই নাম, গোপাল গুছাইত। এ নাম শুনলে অঘরগঞ্জে সবাই কাঁপে। লোকটা চোখ পিটপিট করে বলল, তাহলে আপনি সত্যি গোপাল গুছাইত? ভাগ্যবান লোক মশাই আপনি। আর আমার অবস্থা দেখুন, নকল গোঁফদাড়ি, নকল চুল, নকল পোশাক আর নকল নামের জঙ্গলে হারিয়ে বসে আছি। আমি যে আসলে কে তা আমিও বুঝতে পারি না। গোপাল ফুঁসতে ফুঁসতে বাঘা গলায় ধমক দিয়ে বলল, হ্যাঁ, বকবাস বন্ধ করো। কে বা কারা আমার আর আমার স্যাঙারদের গায়ে হাত তুলেছে? কার এত সাহস? কোথায় চিরু আর সচি? পোয়াবারও মোলায়েম গলাতেই বলল, হবে হবে, ঠান্ডা হয়ে বসুন তো। সবসময় হাঁক ডাক আর গায়ের জোরে কাজ হয় না, তাতে বরং কাজ ফসকে যায়। গোপাল কিছুক্ষণ ফোঁস করে তারপর ধপ করে বসে পড়ল। বলল, রাগে যে আমার গা জ্বলে যাচ্ছে। তা জ্বলতেই পারে, আপনি একজন পালোয়ান লোক। পালোয়ানরা মারধর খেতে একদম পছন্দ করে না। গোপাল ফুঁসে উঠে বলল, তারা আমাকে খুব মারধর করেছে নাকি? তাহলে তাদের আমি এমন শিক্ষা দেব যে। লোকটা মাথা নেড়ে বলল, না মশাই না, সচক্ষে দেখেছি
সচি আপনাকে মাত্র একটাই ঠকনা মেরেছিল, আর তাতেই থাকে। ওসব কথা আপনার শুনে আর কাজ নেই, বরং যা বলছি মন দিয়ে শুনুন। কথাটা হচ্ছে বাবু বিশ্বাসকে নিয়ে। কি কথা? আমি যত জানি, বাবু বিশ্বাস এই গায়েরই কারো বাড়িতে ঘাপটি মেরে আছে, কিন্তু তার বড় বিপদ। চিজু আর সচি তাকে খুঁজছে, তাদের উপর হুকুম আছে বাবু বিশ্বাসকে দেখা মাত্র খুন করে তার ঘড়িটা কেড়ে নিয়ে যেতে। ঘড়ি? ঘড়ির জন্য কেউ খুন করে নাকি? করে, মৃগাঙ্ক বাবু করেন। নবীনগরে তার প্রসাদপম বাড়িতে যদি যান, তাহলে ঘড়ি দেখে তাজ্জব হয়ে যাবেন। দুনিয়ায় হেন ঘড়ি তৈরি হয়নি যা তার কালেকশানে নেই। গোল, চৌকো, তেকোনা, দুকোনা, আটকোনা, অ্যানালগ, ডিজিটাল, অ্যানাডিজিটেম, হিরে বসানো, মুক্ত বসানো, হাজার হাজার ঘড়ি। ওইটাই তো মৃগাঙ্ক বাবুর শখ। ঘড়ির এমন নেশা যে দুষ্পাপু ঘড়ি হাতানোর জন্য তিনি এ পর্যন্ত গোটা চারে খুনও করিয়েছেন। আমাকে তিনি মাইনে দিয়ে রেখেছেন কেন জানেন? কেন? আমার কাজ হলো তার নানা রকম ঘড়ির ছুলুক সন্ধান দেওয়া আর ঘড়ি হাতাতে সাহায্য করা। বাবু বিশ্বাসের ঘড়িটাই হয়েছে তার কাল। কেন? বাবু বিশ্বাসের ঘড়িটা কীরকম? খুব দামি নাকি? দামি হলে তো কথাই ছিল না। দাম দিতে ঘড়ি পাগল মৃগাঙ্ক বাবু এক কথায় রাজি। যেগুলোর দাম পাওয়া যায় না, সেগুলোই বাঁকা পথে আদায় করতে হয়। ঘড়ির জন্যে তিনি পাহারাদার রাখেন, গুন্ডা পোষেন, গোয়েন্দা বহাল করেন। ঘড়ির জন্যে টাকা খরচ করতে তার ভ্রুক্ষেপ নেই। বাবু বিশ্বাসের ঘড়িটার জন্যে তিনি কত কবুল করেছিলেন জানেন? 50 লাখ টাকা। শুনে হাঁ হয়ে গেল গোপাল। কিছুক্ষণ মুখে বাক্য সরল না। তারপর অবিশ্বাসের গলায় বলল, 50 লাখেও দিল না? লোকটা তো বুর্বক দেখছি। দেওয়ার উপায় নেই মশাই। ঘড়ি দিলে বাবু বিশ্বাস বাড়ি ফিরবে কি করে? তার মানে ঘড়ির সঙ্গে বাড়ি ফেরার সম্পর্ক কি? আছে মশাই, আছে। ওই ঘড়ির সংকেত ধরেই তো তার বাড়ির লোক তাকে নিতে আসবে। হ্যাঁ ধুর মশাই, আপনি আমার মাথাটা ফের গুলিয়ে দিচ্ছেন। আর মাথা গুলিয়ে যাওয়ারই কথা, আমারও গুলিয়ে গিয়েছিল কি না? সে তো আর কচি খোকা নয় যে বাড়ির লোক নিতে না এলে যে বাড়ি ফিরতে পারবে না। ভুল করছেন মশাই। মনে রাখবেন, বাবু বিশ্বাসের বাড়ি আকাশে। সে যে আকাশ থেকে খসে পড়েছিল সেটাও কি ভুলে গেলেন? শুনে আমারও তো আকাশ থেকে পড়ার অবস্থা। একটু খোলসা করে বলুন মশাই, ব্যাপারটা আসলে কি? আকাশে কি কারো বাড়ি থাকতে পারে মশাই? যা শুনেছি তাই বলছি। কার কাছে শুনেছেন? বাবু বিশ্বাসের কাছে তো। সে গুল মেরেছে। লোকটা চোখ বড় বড় করে ভারী অবাক হয়ে বলল, গুল মারবে কি মশাই? সে তো মোটে কথাই বলতে পারে না। মুখ নাকি? মৃগাঙ্কবাবু ডাক্তার ডাকিয়ে দেখেছিলেন। ডাক্তার বলেছে মুখও নয়, বডিরও নয়। তাহলে কথা কয় না কেন? এই তো সমস্যায় ফেলে দিলেন। বাবু বিশ্বাস কথা কয় না বটে, কিন্তু তার সামনে বসে যদি শান্ত মনে তার দিকে চেয়ে থাকেন, তাহলে অনেক কিছু টের পাবেন। তা কথার চেয়ে কিছু কম নয়। আচ্ছা, সে যদি কথাই না কইবে, তাহলে সে যে বাবু বিশ্বাস তা জানলেন কি করে? লোকটা একগাল হেসে বলল, জানি না তো, ওটাও ছদ্মনাম। আসলে কাজ চলা গোছের একটা নাম দেওয়ার দরকার হয়েছিল বলে মৃগাঙ্কবাবু ওর নাম দেন বাবু বিশ্বাস। কিন্তু মশাই, আর দেরি করা কি ঠিক হবে? ভোর হয়ে আসছে। এতক্ষণে যদি খুঁজটা না হয়ে থাকে, তবে আর দেরিও নেই। বাবু বিশ্বাসকে এখনই খুঁজে বের না করলেই নয়, সেটা চিরু আর শশীর আগেই। গোপাল লাফিয়ে উঠে বলল, চলুন তো দেখি তাদের এলেম। ঠাকুর ঘরে বসে সুরবালা ফল কাটছিলেন। হঠাৎ শুনতে পেলেন কি যেন ডাকলো, মা। সুরবালা চমকে উঠলেন। তার কোনো সন্তান নেই। মা বলে কেউ ডাকে না তো। তবে ভিকিরি টিকিরি বা কাজের মেয়েটে এরা ডাকে, কিন্তু সে ডাক এরকম নয়। এ ডাকটা অন্য রকম। ভাবলেন ভুল শুনেছেন, কিংবা পাশের বাড়ির শব্দও হতে পারে। কিছুক্ষণ পর আবার স্পষ্ট মনে হলো কেউ ডাকছে, মা। এবার অবাক হয়ে বুঝতে পারলেন শব্দটা তিনি কানে শোনেননি, ডাকটা তার ভিতরেই যেন সৃষ্টি হলো।
আশ্চর্য ব্যাপার তো, বাইরে থেকে কেউ ডাকছে না কিন্তু ভেতরে ডাক তৈরি হচ্ছে, এ কেমন কথা? এরকম কি হয়, না মনের ভুল? এবার স্পষ্ট টের পেলেন তার ভিতরে একটি ছেলের গলা বলে উঠল, মা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন আমি জানি, অবাক হবেন না। সুরবালা হতভম্ব হয়ে বসে রইলেন কিছুক্ষণ, তারপর বললেন, তুমি কে বাবা? আমি যে কিছুই বুঝতে পারছি না। আমি রা। রা? কি আশ্চর্য নাম! কিন্তু তুমি কোথা থেকে কথা বলছো বাবা? আপনি আমার নাম দিয়েছেন ভোলানাথ। ওহ, তুমি ভোলানাথ? আমি এক্ষুনি তোমার কাছে আসছি বাবা, এক্ষুনি। সুরবালা আলুথালু হয়ে ছুটে এসে দেখলেন ছেলেটি তেমনি শান্তভাবে শুয়ে আছে, চোখে দৃষ্টিও ভারী ঠান্ডা, মুখে প্রশান্তি। তার ঠোঁট নড়ছে না, তবু সুরবালা তার নিজের ভেতরেই কথার শব্দ শুনতে পাচ্ছেন। ভোলানাথ বলছে, আমার বাড়ি অনেক দূরে, আকাশের অন্য প্রান্তে। আমি যে পৃথিবীতে থাকি সেখানে কেউ কথা বলে না, আমাদের কোনো ভাষা নেই, শব্দ নেই, কিন্তু আমরা আমাদের কথার তরঙ্গ অন্যের কাছে পাঠাতে পারি, অন্যের তরঙ্গও বুঝতে পারি। অনেক দূরের লোকের সঙ্গেও আমরা এইভাবে কথা কই, কোনো ভাষার দরকার হয় না। তুমি কি আমার কথা বুঝতে পারো বাবা? আমি আপনাদের ভাষা জানি না, কিন্তু সব স্পষ্ট বুঝতে পারি। কি আশ্চর্য বাবা, আমি যে ভীষণ অবাক হয়ে গিয়েছি। আপনি মনে মনে কথা বললেও আমার বুঝতে কষ্ট হয় না। আচ্ছা, তবে আমি মনে মনেই বলি, তুমি কি এখন কিছু খাবে? না, আমার খিদে পায়নি। বাবা ভোলানাথ, তোমার বোধ হয় জ্বর বিকার মতো হয়েছে, ভুল বকছো। ও কথা কেন বলছেন? এই যে বললে তুমি আকাশের কোথা থেকে এসেছো, আকাশ থেকে আসবে কেন বাবা? ও কথা বলতে নেই, বরং গায়ের নামটা মনে করার চেষ্টা করো। আমার গায়ে কিন্তু জ্বর নেই। তা বটে, গা তো এখন ঠান্ডা। তাহলে বোধহয় মাথায় চোটের জন্য কিছু মনে পড়ছে না। আমি বগলাপতি ঠাকুরপোকে খবর দিয়েছি, শুনেছি তার মন্তরে ভালো কাজ হয়। কিন্তু আমি তো ভালো হয়ে গিয়েছি। আপনি ডাক্তারবাবুকে ডেকে আনুন, তিনি ঠিকই বুঝবেন। অত চোট কি এক রাতে ভালো হয় বাবা? একটু সময় তো লাগবেই। তাহলে আমি ডাক্তারবাবুকে ডাকছি। সুরবালা খুব ধাঁধায় পড়ে গেলেন। টেলিপ্যাথি বলে একটা ব্যাপার আছে তিনি শুনেছেন বটে, কিন্তু সেটা যে একরকম আশ্চর্য কাণ্ড তা তার আগে জানা ছিল না। একটু পরেই করালি ডাক্তার বাইরের ঘরে রুগী দেখা ছেড়ে শশব্যস্তে এসে ঢুকে বললেন, কি ব্যাপার বলো তো? আমার মনে হলো কে যেন এই ঘরে আমাকে ডাকছে। সুরবালা মুখ বেজার করে বললেন, ভুল শোনোনি, আজ সকাল থেকেই ভুতুড়ে কাণ্ডটা হচ্ছে। ভোলানাথের মুখ থেকে একটা শব্দও বেরোচ্ছে না, কিন্তু কি করে যেন আমি ওর সব কথা শুনতে পাচ্ছি। আমার মনের কথাও ভোলানাথ শুনতে পাচ্ছে। হ্যাঁ গা, এসব কি হচ্ছে? একটু আগে ভোলানাথ ওরফে রা সুরবালাকে যা যা বলেছিল, এবার করালি ডাক্তারও সেই কথাগুলো শুনতে পেলেন। আমার বাড়ি অনেক দূরে, আকাশের অন্য প্রান্তে। আমি যে পৃথিবীতে থাকি সেখানে কেউ কথা বলে না। করালি ডাক্তার সেন্য দৃষ্টিতে তাকিয়ে দেখলেন ভোলানাথের ঠোঁট নড়ছে না, আর কথাগুলো তিনি কান দিয়ে শুনছেন না, তার ভিতরে যেন কথাগুলো উচ্চারিত হচ্ছে। করালি ডাক্তার বিস্মিত হয়ে বললেন, আমি তোমার কথা শুনতে পাচ্ছি এবং বিশ্বাস করছি, আমাকে সব খুলে বলো। খুলে বললেও আপনি বুঝতে পারবেন না। করালি ডাক্তার একটা চেয়ার নিয়ে ভোলানাথের মুখোমুখি বসে বললেন, বুঝবার চেষ্টা করতে দোষ। অত দূর থেকে তুমি কিভাবে এলে? মহাকাশ জানে না? মহাকাশ যান সেকেলে জিনিস। আমি এসেছি নলের ভিতর দিয়ে। নল? সেটা কি জিনিস? টিউবুলার সিস্টেম অফ স্পেস ট্রাভেল। টিউবটা কিসের তৈরি? কি করে বোঝাবো বলুন তো? ওই বিজ্ঞান তো আপনাদের জানা নেই। যদি বলি মনোরথ, তাহলে বুঝবেন? মনোরথ তো কল্পনা। সব কল্পনারই রূপ আছে, রূপায়ণও আছে। ঠিক আছে, আবছাভাবে বুঝলাম, কিন্তু তুমি কি উদ্দেশ্যে এসেছিলে?
কোনো উদ্দেশ্য ছিল না। একটা সবুজ প্রাণবান গ্রহ দেখে নেমে পড়েছিলাম। তারপর বেচা কেনা কাকে বলে তা আপনি নিশ্চয়ই জানেন। জানবো না কেন? আমি জানতাম না। আমি যেখানে থাকি সেই পৃথিবীতে বেচা কেনা বলে কিছু নেই। যার যখন যা প্রয়োজন তা সে পেয়ে যায়। এখানে টাকা পয়সা বলেও একটা ব্যাপার আছে, ভীষণভাবে আছে। আমরা টাকা পয়সার নামই শুনিনি। কেনাকাটা না থাকলে টাকা পয়সার প্রয়োজনই বাকি। হ্যাঁ, ঠিক তাই। ফলে আমরা কেউ সঞ্চয় করি না। সোনা দানা আমাদের কাছে কোনো মূল্যবান জিনিস নয়, এক ধরনের ধাতু মাত্র, যা নানা কাজে লাগে। আমাদের দেশে গরিব বা বড়লোক বলেও কিছু হয় না। আপনার কি বিশ্বাস হচ্ছে? হচ্ছে, কিন্তু হঠাৎ বেচা কেনার কথা কেন? আমি যেখানে এসে প্রথমে নামি সেটা একটা বাগান, বেশ বড় দেয়াল ঘেরা বাগান, তাতে অনেক গাছপালা। তখন শেষ রাত্রি। আমি চারদিকে তাকিয়ে ভালো করে সব লক্ষ্য করছিলাম। হঠাৎ দুটো প্রকাণ্ড কুকুর গাঁক গাঁক করে আমার দিকে তেড়ে এলো। পিছন পিছন ছুটে এলো কয়েকজন পাহারাদার। কুকুরগুলো তোমায় কামড়ায়নি তো? কামড়েছিল, তবে আমার গায়ে একটা আবরণ থাকায় তারা দাঁত ফোটাতে পারেনি। তারপর দারোয়ানরা আমাকে মৃগাঙ্ক বাবুর কাছে নিয়ে যায়। কোন মৃগাঙ্ক? ঘড়িয়াল মৃগাঙ্ক নাকি? হ্যাঁ। সর্বনাশ, সে যে ভীষণ খারাপ লোক। খারাপ লোক কাকে বলে তা আমার জানা ছিল না। আমি এর আগে কোনো খারাপ লোক দেখিনি। তবে আমাদের দেশে কম মেধা এবং বেশি মেধার লোক আছে, খারাপ ভালো তো নেই। বুঝেছি। মৃগাঙ্কবাবু আমার সঙ্গে কথা বলার চেষ্টা করলেন, কিন্তু আমার কথার তরঙ্গ তিনি ধরতে পারেননি। তিনি মনে করলেন আমি মূক এবং বধির। সেটাই স্বাভাবিক। তিনি আমাকে খুব আদর যত্ন করতে লাগলেন এবং বারবারই তিনি আমার ঘড়িটা দেখতে লাগলেন। দ্বিতীয় দিন তিনি আমাকে ঘড়িটার দাম জিজ্ঞেস করলেন। দাম কাকে বলে তা জানা না থাকায় আমি তাকে কিছুই বলতে পারিনি। তিনি কয়েক বান্ডিল কাগজের টুকরো আমার কাছে নিয়ে এলেন। হ্যাঁ, সেগুলোকে টাকা বলে। হ্যাঁ, এখন আমি তা জানি। তিনি আমাকে একটা টাকা ভর্তি মানিব্যাগ দিয়ে বললেন আমি যেন ইচ্ছে মতো কেনাকাটা করি। কিন্তু কেনাকাটা কাকে বলে সে ধারণাই আমার ছিল না। তৃতীয় দিন তিনি ঘড়িটার জন্য একটু জোর জুলুম করতে থাকেন। শুনেছি দুষ্প্রাপ্য ঘড়ির জন্য তিনি মানুষও খুন করতে পারেন। আমিও শুনেছি আমাদের দেশে কয়েক হাজার বছর আগে যুদ্ধবিগ্রহ এবং খুন খারাপি হতো, কিন্তু এখন তা ধুলোটে ইতিহাস। খুন তো দূরের কথা, কাউকে আঘাত করার কথাও কেউ ভাবতে পারে না। অস্ত্রশস্ত্র আমরা একমাত্র জাদুঘরে গেলে দেখতে পাই, তাছাড়া অস্ত্র ব্যবহারের কোনো অবকাশ নেই। সেখানে কোনো অস্ত্র পাওয়াও যায় না। কিন্তু মৃগাঙ্কবাবু একটা অস্ত্র দিয়ে আমাকে ভয় দেখাচ্ছিলেন। আমি ভয় না পাওয়ায় উনি রেগে গিয়ে আমাকে ঘুষি মারেন। তার লোকেরা আমার হাত থেকে ঘড়িটা জোর করে খুলে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এর স্ট্র্যাপটা একটা বিশেষ পদ্ধতি ছাড়া খোলে না। তারা চেষ্টা করেও পারেনি। কিন্তু ভোলানাথ, প্রাণের চেয়ে তো আর ঘড়ির দাম বেশি নয়। তুমি ঘড়িটা দিয়ে দিলেই পারতে। পারতাম, কিন্তু সেটা ভয়ঙ্কর অবিমৃষ্যকারিতা হয়ে যেত। এই ঘড়িটার ঠিকঠাক ব্যবহার না হলে পৃথিবীতে প্রলয় হয়ে যেতে পারত। তার মানে এই ঘড়ি আকাশে হঠাৎ ঝড়ের মেঘের সঞ্চার ঘটাতে পারে, সমুদ্রে বিপুল তরঙ্গ তুলতে পারে। এর ভিতর থেকে বস্তুকণা ছুটে গিয়ে যে কোনো ধাতু বা পাথরকে ফোড়ো ফোড়ো করে দিতে পারে। এই জিনিস মৃগাঙ্কবাবুর হাতে পড়লে অঘটন ঘটতেই পারত। তা বটে। আরও একটা কথা আছে, এই ঘড়ি আমার কাছে না থাকলে দেশের লোকেরা আমার সন্ধান পাবে না। এই ঘড়ির সংকেত ধরেই তারা একদিন আসবে। এটা তাদের বুঝিয়ে বলেছ? বলেছি। কেউ আমার কথা বুঝতে পারেনি। শুধু বেটে আর রোগা চেহারার একটা লোক একটু টের পেত, কিন্তু সে ভীতু মানুষ, বুঝেও আমাকে রক্ষা করতে পারেনি। তোমার ঘড়িটার মধ্যে কি সত্যি অত ক্ষমতা আছে? দেখুন। বলে ভোলানাথ তার বাঁ হাতটা তুলে ডান হাত দিয়ে ঘড়ির এক পাশে সামান্য চাপ দিল।
সঙ্গে সঙ্গে একটা তীব্র শীষের শব্দ তুলে কি একটা বস্তু ছুটে গিয়ে দরজার পাশের দেওয়ালটায় একটা প্রায় আধ ইঞ্চি ফুটো করে বেরিয়ে গেল। সর্বনাশ, এ তো সাংঘাতিক জিনিস। এটা কিন্তু অস্ত্র নয়, আমাদের কাজের যন্ত্র হিসেবেই এর ব্যবহার। তারপর 10 দিনের দিন মৃগাঙ্কবাবু ধৈর্য হারিয়ে আমাকে আক্রমণ করলেন। প্রথমটায় তাঁর দলবল আমাকে কিল, চড়, লাথি মারতে থাকে। আমি ভীষণ অবাক। মানুষের হাত পা যে অন্যকে ব্যথা দেওয়ার জন্য ব্যবহার করা যায় তা আমার জানাই ছিল না। তাই তুমি উল্টে মারতে পারোনি। না, তবে আমার প্রাণ শক্তি সাংঘাতিক। অত মার খেয়েও ভেঙে পড়িনি। তা আমি জানি। তোমার মতো জোরালো হার্ট আর লাংস আমি কখনো দেখিনি। তোমার মাসল পাওয়ারও অবিশ্বাস্য। জলে বহুক্ষণ ডুবে থেকেও তোমার তেমন কিছুই হয়নি। প্রচণ্ড মার খেয়ে এবং পেটে গুলি লাগা সত্ত্বেও তোমার নাড়ি খুবই সবল স্বাভাবিক ছিল। তোমার ভাইটাল ফোর্স যে অসাধারণ তা আমি জানি। তুমি উল্টে মারলে ওরা দাঁড়াতেই পারত না। কি করব বলুন? আমি কখনো কাউকে মারিনি, কেউ আমাকে কখনো মারেনি। মারপিট ব্যাপারটাই আমাদের জানা নেই। তারপর কি হলো? মার খেয়ে পালানোর জন্যে আমি সিঁড়ি বেয়ে ছাদে চলে যাই। তখন আমাকে কেউ গুলি করে। বাধ্য হয়ে আমি 3 তলার ছাদ থেকে লাফ দিয়ে পড়ি এবং অনেকটা দৌড়ে গিয়ে নদীতে ঝাঁপ দিই। বিস্মিত করালি বললেন, 3 তলার ছাদ থেকে লাফ? তোমার হাত পা ভাঙলো না? এখানে মাধ্যাকর্ষণ খানিকটা কম, আর আমার শরীর খুব নমনীয়, তাই তেমন লাগেনি। তবে ওরা উপর থেকে গুলি চালাচ্ছিল বলে আমার প্রাণের ভয় ছিল। ভাগ্য ভালো যে আমি ঘন্টায় 100 মাইল বেগে দৌড়তে পারি। বাপরে, তবে আমি অবিশ্বাস করতে পারছি না। তোমার পায়ের মাংসপেশির গড়ন ও নমনীয়তা আমি পরীক্ষা করে দেখেছি। তোমার কথা সত্যি হতে পারে। মিথ্যে কথা ব্যাপারটা আমাদের মাথায় আসে না। আমাদের মস্তিষ্কের প্রোগ্রামিং এর মধ্যে ওটা নেই। করালি দুঃখের সঙ্গে বললেন, ঠিক কথা। হীন সমাজে মিথ্যের প্রচলন আছে। উন্নত সমাজে মিথ্যে এক অপ্রয়োজনীয় আবর্জনা। এরপর কিছুক্ষণ ভোলানাথের শব্দ তরঙ্গ শুনতে পেলেন না করালি। জিজ্ঞেস করলেন, তুমি কি ঘুমিয়ে পড়েছ? না, আমি আমার পৃথিবীতে এই আশ্চর্য জগতের কথা জানাচ্ছি। ভালো খারাপ, সত্যি মিথ্যে, গরিব বড়লোক, টাকা পয়সা, মারপিট, অস্ত্রশস্ত্র নিয়ে কি অদ্ভুত এই গ্রহ। কিন্তু এখানে তীব্র উত্তেজনা আছে, বাঁচার ক্ষুধা আছে। আমাদের নিস্তরঙ্গ জীবনের মতো নয়। আমার কিন্তু খারাপ লাগছে না, বরং নিজের জগতে ফিরে যেতে হবে বলে মন ভার লাগছে। বলি, ওহে নাস্তিক, কাণ্ডটা দেখলে? কুলাঙ্গার কুলাঙ্গার, এরাই অঘরগঞ্জের নাম ডোবাবে দেখছি। শরীরচর্চা নেই, প্যাঁচ পয়জার শিখল না, রিফ্লেক্স নেই, বুক ফুলিয়ে মুস্তানি করে বেড়ায়। ছি ছি ছি, 2 গুন্ডা 5 জনকে পিটিয়ে পাট পাট করে দিয়ে গেল হে। দেখে আমার রক্ত গরম হয়ে যাচ্ছে। সবই সচক্ষে দেখলাম দাদা। বলতে দুঃখ হয় যে গোপাল গুছাইত সম্পর্কে আমার ভাগ্নে। কথাটা হচ্ছিল গভীর রাতে, যোগেন পালোয়ান আর মুকুন্দ রায়ের মধ্যে। দুজনেই ভারী লজ্জিত আর মন মারা। যোগেন বলল, এর একটা বিহিত হওয়া দরকার। আমি গিয়ে হাউড় দিয়ে পড়ে গুন্ডা দুটোকে রদ্দার পর রদ্দা দিয়েছি বটে, কিন্তু শরীরটা না থাকায় তেমন সুবিধে হলো না। মুকুন্দ বিরক্ত হয়ে বলল, আপনি শুধু শরীর বোঝেন, চিরকালটা দেখলুম শরীর নিয়েই পড়ে রইলেন। এই ডন বৈঠক মারছেন, এই গদা ঘোরাচ্ছেন, এই 1 কাঁড়ি ছোলা খেলেন, 6-7টা কাঁচা ডিম মেরে দিলেন, আর সারাদিন মাসল নাচিয়ে নাচিয়ে বেড়ালেন। বলি, মস্তিষ্কের চর্চা কোনোদিন করেছেন? যোগেন রুখে উঠে বলল, তার মানে তুমি কি বলতে চাও যে আমি বোকা কিংবা আহম্মক? তা বলবো কেন? বুদ্ধি আপনারও কিছু কম নেই, কিন্তু চিন্তাটা সবসময় শরীরের দিকেই বা কেন যাবে? মাথা খাটিয়ে একটা ফন্দি ফিকির বের করতে হবে তো। সেটাই তো বলতে আসা। তুমি হলে ভাবন কাজী, সারাদিন বসে বসে আকাশ পাতাল ভেবে যাচ্ছ। শরীরটা পলকা হলেও তোমার বুদ্ধির কিছু জোর আছে বটে। তা ভেবে একটা উপায় বের করে ফেলো তো। এরকম অত্যাচার অবিচার তো আর সওয়া যায় না। অঘরগঞ্জে একটা খুন খারাপি হয়ে গেলে যে লজ্জার শেষ থাকবে না। মাত্র 2 গুন্ডা এসে সন্ত্রাস সৃষ্টি করবে আর আমরা বসে বসে দেখব। মগের মুল্লুক নাকি? তা গুন্ডা দুটো চাই কি? কেন, তুমি খবর রাখো না? না দাদা, আপনি তো জানেন আমি কোনো কালেই গায়ের কুটকাচালিতে থাকি না। হ্যাঁ,
তুমি একটু আলগোছে লোক বটে। চিরু আর শচী হলো ঘড়িয়াল মৃগাঙ্কর পোষা গুন্ডা। তুমি তো জানোই মৃগাঙ্ক ঘড়ির জন্যে জান দিতে পারে, নিতেও পারে। ওই যে শতম নামে একটা গ্রহ আছে, সেখান থেকে রা নামে এক ছোকরা কী করে যেন এসে পড়েছিল, এসেই মৃগাঙ্কর পাল্লায় পড়ে যায়। সেই ছোকরার হাতে একটা আজব ঘড়ি দেখেই বকেরা শুরু। মেরেই ফেলেছিল, বরাত জোরে বেঁচে যায়। এখন সে করালি ডাক্তারের হেফাজতে, কিন্তু তার প্রাণ সংশয়। চিরু আর শচী খুঁজে পেলে তার আর রক্ষে নেই। শতম গ্রহ সেটা কোথায় বলুন তো? তোমাকে বলে কী লাভ? তুমি ঘরকুনো লোক, মরেইস তো গগরগঞ্জের সীমানা পার হওনি আজ পর্যন্ত। আমি তো ফাঁক পেলেই এ গ্রহে সে গ্রহে ঢু মেরে আসি। শতমেও বার কয়েক গেছি। সেটা কি ভালো জায়গা? যোগেন মুখ বিকৃত করে বলল, তা খারাপ নয়, বেশ ডিসিপ্লিন আছে বটে। মজা কি জানো, সেখানে তেমন কোনো মজাই নেই। মুখ বধিরদের রাজ্য বলে মনে হবে। তারা নাকি সব মনে মনে কথা কয়, স্পিক টি নট। টাকা পয়সার প্রচলন নেই, কেনাকাটা নেই, পালা পর্বণ নেই। যে যার মুখ বুঝে কাজ করে যায়। কখনো কোনো ঘটনাই ঘটে না। মন্দ নয়, তবে বড্ড ভ্যাদ ভ্যাদে, বুঝলুম। তবে আপনার ভালো না লাগলেও আন্দাজ করছি সেটাই আমার উপযুক্ত জায়গা। চুপচাপ বসে ভাবনা চিন্তার খুব সুবিধে হয় ওরকম একটা জায়গায় গিয়ে বাস করলে। তা যা বলেছ, যেতে চাও নিয়ে যাবো কোন, এক লম্পে পৌঁছে যাওয়া যায়। কিন্তু উপস্থিত কি করা যায় সেইটা ভেবে বের করে ফেলো তো। ভাবছি, একটু সময় দিন। তুমি ভাবো, আমি ততক্ষণে নিশাপতি আর বাচস্পতি মশাইকেও ব্যাপারটা ভেঙে বলে আসি। সর্বেশ্বরের জিলিপি কচুরির দোকানে সকালবেলাটায় বেশ ভিড় হয়। সর্বেশ্বরের হিঙের কচুরি আর 7.5 প্যাঁচের জিলিপি এ তল্লাটে যেমন বিখ্যাত, তেমনি নামডাক তার চায়ের। অঘরগঞ্জে একজন সন্ত্রাসবাদী বা ডাকাত বা ফেরারি আসামি ঢুকে যে করালি ডাক্তারের বাড়িতে আশ্রয় নিয়েছে, সেটা নিয়েই আজ সকালে উত্তেজিত হয়ে আলোচনা করছিল। পাগল, মারকুটে, রাগী এবং রোখাচোকা করালি ডাক্তারের ভয়ডর বলে কিচ্ছু নেই। তার উপরে বরাবর উনি বিপজ্জনক সব কাজ করে থাকেন। সেই জন্য সরজমিনে গিয়ে কেউ ব্যাপারটা তদন্ত করে আসতে পারেনি। ব্যায়ামবীর বীরজা, শিবকালীবাবু, বটকৃষ্ণ মণ্ডলরা কয়েকজন গিয়েছিল বটে, কিন্তু ব্যাপারটা এখনও ভারী ধোঁয়াটে। দোকানের বাইরের বেঞ্চে বসে দুজন লম্বা চওড়া লোক শালপাতার ঠোঙায় কচুরি আর জিলিপি খেতে খেতে চুপ করে বসে কথাবার্তা শুনে যাচ্ছিল। খদ্দেররা খানিকটা ভয়, খানিকটা সন্দেহের চোখে বারবার তাদের দিকে তাকাচ্ছে। তারা ভ্রুক্ষেপ করছে না। তাদের চেহারায় আর চোখে এমন কিছু আছে যাতে কেউ তাদের ঘাঁটাতে সাহস না পায়, এটা তারা জানে। সব শুনে চিরু চাপা গলায় বলল, শুনলি? শচীও মৃদু স্বরে বলল, কিন্তু মুশকিল আছে। কিসের মুশকিল? করালি ভেড়ুয়া নয়। পিস্তলের সামনে সবাই ভেড়ুয়া। চুপচাপ বসে থাক। করালির বাজারে চেম্বার আছে, 10টায় চেম্বার খুলতে যাবে, তখন বাড়ি ফাঁকা। ক্রমে ক্রমে বেলা 10টা বাজতে চলল। সর্বেশ্বরের দোকান ফাঁকা হয়ে গেছে। শুধু চিরু আর শচী স্থির হয়ে বসে আছে আর মাঝে মাঝে ঘড়ি দেখছে। প্রায় 10:30 যখন বাজে, তখন শচী বিরক্ত হয়ে বলল, না, আর দেরি করা ঠিক হবে না। কাজ হাসিল করে যেতে পারলে লাখখানেক টাকা হাতে আসবে। আমিও তো তাই বলি। দরকার হলে করালিকে উড়িয়ে দেওয়া যাবে, চল। দুজনে ধীরে সুস্থে দাম মিটিয়ে উঠে পড়ল। বগলাপতি, শুনতে পাচ্ছ? কে? বলে বগলাপতি পথের মাঝখানে থমকে দাঁড়িয়ে এদিক সেদিক চাইতে লাগলেন। শঙ্কাচরণ আর বিপদভঞ্জন দুপাশ থেকে বলে উঠল, কি হলো বগলা ঠাকুর? কে ডাকলো বলতো? কে ডাকবে, ভুল শুনেছেন। তাই হবে, বলে বগলাপতি ফের এগোতে লাগলেন। হঠাৎ ফের সেই কণ্ঠস্বর, বলি, ও বগলা, বেশ স্পষ্ট শুনছো তো আমার গলা? হ্যাঁ, বলে ফের বগলাপতি দাঁড়িয়ে গেলেন। শঙ্কা আর বিপদ মুশকিলে পড়ে গেল। শঙ্কা বলল, বলি, দিন দুপুরে কি ভূতের ডাক শুনতে পেলে নাকি বগলা ঠাকুর? চুপ চুপ, শুনতে দে ভালো করে, কে যেন কি বলছে। কণ্ঠস্বরটি বলল, আমি যোগেন হে, মনে আছে? বগলাপতি কাঁপতে কাঁপতে বললেন, যে আগে, কিন্তু আমি যে মূর্ছা যাব। খবরদার ও কাজ করো না, তাহলে কেলেঙ্কারি। মন দিয়ে শোনো, আমি তোমার ভেতরে ঢুকে পড়েছি। তোমার ভেতরটা অতি যাচ্ছে, তাই গাদা গাদা চর্বি জমে আছে চারধারে। ব্যায়াম ট্যামে তো বালাই নেই তোমার। এই শরীরে বসবাস করতে তোমার ঘেন্না হয় না? যাক, কি আর করা, এখন কিছুক্ষণের জন্য ক্ষমা ঘেন্না করে এই চর্বির পিণ্ডের মধ্যেই থাকতে হবে আমাকে। ওরে বাবা, আমার ভেতর যোগেন পালোয়ান, তাহলে তো মুচ্ছা ঠেকাবো কি করে? মুচ্ছ গেলে তোমার মুন্ডু ছিঁড়ে নেব। স্টেডি হয়ে দাঁড়াও, অত কাঁপছো কেন?
করাই ডাক্তারের বাড়িতে দুটো গুন্ডা ঢুকেছে, তাদের মতলব ভালো নয়, খুন খারাপি হতে পারে। তুমি পা চালিয়ে যাও, গুন্ডা দুটোকে দেখলেই ঝাঁপিয়ে পড়বে, কোনো ভয় নেই। বাপ রে, জীবনে গুন্ডা পেটাই করিনি যে। আহা, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমার হয়ে লড়বে তো যোগেন পালোয়ান। বলি গায়ে একটু জোর বল টের পাচ্ছ? তা পাচ্ছি বোধ হয়। তাহলে আর কি, মাভই বলে তেড়ে যাও তো। বগলাপতি হঠাৎই হুহুঙ্কার দিয়ে বলে উঠলেন, এই যাচ্ছি, দেখি তো কার এত সাহস যে অগরগঞ্জে এসে মোস্তানি করে যায়। শঙ্কাচরণ আর বিপদভঞ্জন হাঁ হয়ে বগলাপতির ছুট দেওয়া দেখল, তারপর তারাও চটপট পিছু নিল। বগলাপতি যখন অকুস্থলে পৌঁছলেন তখন চিরু আর শচী কাজ অনেকটা এগিয়ে ফেলেছে। পিস্তলে বাঁট দিয়ে মেরে করালি ডাক্তারকে অজ্ঞান করে দিয়েছে। পিস্তল বাগিয়ে সবে চিরু এগোচ্ছে ভোলানাথের দিকে। সুরবালা অজ্ঞান হয়ে পড়ে আছেন। বগলাপতি ঝড়ের মতো ঢুকলেন, আর তারপরই তার মুগুরের মতো ঘুষিতে চিরু ছিটকে পড়ল। পিস্তল খসে গেল হাত থেকে। বগলাপতি এবার শচীর দিকে ঘুরে দাঁড়াতেই দরজার কাছ থেকে কে যেন আর্তনাদ করে উঠল, না না বগলা ঠাকুর, ওকে মারবেন না, ওটা আমার ভাগে। বলতে বলতেই গোপাল গুছাইত ঘরে ঢুকেই ল্যাং মেরে শচীকে ফেলে বুকের উপর চেপে বসে মোক্ষম এক ঘুষোয় তার চোখ উল্টে দিল। লড়াই শেষ। শঙ্কাচরণ আর বিপদভঞ্জন তাড়াতাড়ি দড়িয়ে এনে দুজনকে পাঁচমোড়া করে বেঁধে ফেলল। জীবনে যিনি কখনো বগলাপতিকে চিটিং বাচ্চারা সম্বোধন করেননি, সেই করালি ডাক্তারের আজ কি হলো কে জানে। মাথায় হাত বোলাতে বোলাতে উঠে দাঁড়িয়ে সবিস্ময়ে বগলাপতির দিকে চেয়ে বললেন, ধন্যবাদ বগলাবাবু, আপনি সময় মতো না এলে এই ছেলেটা খুন হয়ে যেত। কিন্তু এসব কি হচ্ছে বলুন তো। ঠিক এই সময় ভোলানাথের টেলিপ্যাথি করালি ডাক্তার থেকে শুরু করে সবাই শুনতে পাচ্ছিল। ভোলানাথ বলল, এসব ঘটে বলেই পৃথিবীতে বেঁচে থাকার আলাদা একটা আস্বাদ আছে। আমাদের শতম গ্রহে আমরা 500 বছর বেঁচে থাকি বটে, কিন্তু বেঁচে থাকাটাকে আপনাদের মতো টের পাই না। আমার ভারী ভালো কাটলো কয়েকটা দিন। মার খেলাম, গুলি খেলাম, প্রাণ বাঁচাতে পালালাম, বেশ লাগলো। কিন্তু এবার আমার ফিরে যাওয়ার সময় হয়েছে। ওই দেখুন, আমাকে নিয়ে যেতে নল এসে গেছে। আমি যাচ্ছি, কিন্তু ফের কখনো আসবো, বারবার আসবো, জীবনের স্বাদ নিয়ে যাব। বিদায়। সবাই অবাক হয়ে দেখল জানালার গ্রিল ভেদ করে একটা গোল মৃদুর আলোর ফোকাস এসে বিছানায় পড়েছে। ধীরে ধীরে আলোটা ভোলানাথকে গ্রাস করে নিচ্ছিল, যেন আলোর মধ্যে মিলিয়ে যাচ্ছে ছেলেটা, আবছা হয়ে যাচ্ছে, নেই হয়ে যাচ্ছে। মুকুন্দ রায় তার ভাগ্নে গোপাল গুছাইতে শরীর থেকে লাফ দিয়ে নেমে উত্তেজিত গলায় বলল, এই হলো সায়েন্স, একেই বলে বিজ্ঞান। দেখছেন তো যোগেনদা, সায়েন্স কাকে বলে? আমিও এই নলের মধ্যে ঢুকে পড়ছি। কুসংস্কার অন্ধবিশ্বাসে আচ্ছন্ন এই পৃথিবীতে আর নয়। ভোলানাথের সঙ্গেই আমি শতম গ্রহে চলে যাচ্ছি। বগলাপতিকে ছেড়ে যোগেন পালোয়ান ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিল। বলল, আহা, নল দিয়ে যাওয়ার দরকারটা কি হে, এক লম্ফেই তো চলে যাওয়া যায়। মুকুন্দ নলের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে যেতে যেতে বলল, না না, আমি ওসব ভুতুরে কাণ্ড কারখানায় বিশ্বাসী নই, আমি সায়েন্সে বিশ্বাসী। বিজ্ঞান আর যুক্তি ছাড়া বিশ্বে কিচ্ছু নেই। যোগেন বিরস মুখে বলল, তাহলে এসো গিয়ে বাপু, দুনিয়ায় নাস্তিকের সংখ্যা যত কমে ততই মঙ্গল। কি বন্ধুরা, সবাই কেমন আছো? আজকের গল্পটা ছিল আনন্দমেলা পূজাবার্ষিকী 1414 থেকে গৃহীত, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। ভালো লাগলে অবশ্যই জানিও। ধন্যবাদ।